2026-এর 26শে অগস্ট সকালে নেপালের রাসুয়া জেলায় যে ভয়াবহ হরপাবান নেমে আসে তা সাধারণ বর্ষার বন্যা ছিল না। কয়েক মিনিটের মধ্যে জল, কাদা, বরফ, পাথর ও বিশাল পরিমাণ ধ্বংসাবশেষ পাহাড়ি নদী দিয়ে নেমে এসে রাস্তা, সেতু, বাড়ি, জলবিদ্যুৎ প্রকল্প এবং সীমান্ত পরিকাঠামোকে কার্যত নিশ্চিহ্ন করে দেয়। ঘটনার ভয়াবহতা এতটাই বেশি যে প্রাথমিক রিপোর্টে মৃত্যুর সংখ্যা নিয়ে দ্রুত পরিবর্তন দেখা যাচ্ছে। রয়টার্স প্রাথমিক তদন্তে অন্তত 95 জনের মৃত্যুর কথা জানালেও অ্যাসোসিয়েটেড প্রেস পরে নেপাল ও তিব্বত মিলিয়ে অন্তত 160 জনের মৃত্যুর খবর দিয়েছে। শত শত মানুষ এখনও নিখোঁজ। ফলে চূড়ান্ত মৃতের সংখ্যা এখনই নিশ্চিতভাবে বলা অসম্ভব। ওয়েলকাম টু দ্য কেস স্টাডি উইথ সায়ন। ঘটনার কেন্দ্র ছিল নেপালের রাসুয়া জেলা, চীনের তিব্বত সীমান্তের কাছাকাছি লেন্ডেখোলা অঞ্চল। এই নদী পরে ভোটেকোশি রিভারে গিয়ে মেশে। এরপর প্রবল জলধারা ত্রিশুলি নদীতে নেমে আসে। অর্থাৎ ঘটনাটি বোঝার সহজ মানচিত্র হল উচ্চ হিমালয়ের বরফ, পাথরের ধস, তারপর লেন্ডেখোলা, তারপর ভোটেকোশি এবং সবশেষে ত্রিশুলি, এবং সেখান থেকে নিচের নেপাল, ভারতের দিকে নদীগুলির প্রবাহ। ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউন্টেন ডেভেলপমেন্ট বা ICIMODর প্রাথমিক বিশ্লেষণ এটা বলছে বিপুল পরিমাণ বরফ ও পাথরের ধ্বংসাবশেষ লেন্ডেখোলাতে ঢুকে আকস্মিক জলপ্রবাহ তৈরি করে থাকতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় প্রথমে মনে করা হয়েছিল এটি হয়তো অতিবৃষ্টি বা ক্লাউড বার্স্টের ফল, কিন্তু নেপালের ডিপার্টমেন্ট অফ হাইড্রোলজি এবং মেটিওরোলজির প্রাথমিক তথ্য অনুযায়ী দুর্ঘটনার আগে রাসুয়া এলাকায় অস্বাভাবিক ভারী বৃষ্টি হয়নি। অর্থাৎ প্রশ্ন উঠল, যদি এত বৃষ্টি না হয়ে থাকে তাহলে এত বিপুল জল এলো কোথা থেকে? এর উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা স্যাটেলাইট ইমেজরি এবং ঘটনাস্থলের ছবি বিশ্লেষণ করেন। প্রাথমিকভাবে যে চিত্রটি পাওয়া যাচ্ছে তা হল পাহাড়ের ওপর বরফ ও পাথরের বিশাল অংশ ভেঙে পড়ে থাকতে পারে। উচ্চতায় প্রায় 5200 মিটার অঞ্চলে একটি গ্লেশিয়ারের নিচের অংশ ভেঙে নিচে পড়ে থাকতে পারে বলে স্যাটেলাইট ইমেজরি বিশ্লেষণে দেখা যাচ্ছে। রয়টার্সের সঙ্গে কথা বলা বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রায় 1200 মিটার নিচের ভ্যালি ফ্লোরে সেই বরফ, পাথরের বিশাল মাস আছড়ে পড়ে থাকতে পারে। এই বিপুল ডেব্রিজ লেন্ডেখোলার প্রবাহ আটকে একটি টেম্পোরারি ন্যাচারাল ড্যাম বা প্রাকৃতিক বাঁধের মতন পরিস্থিতি তৈরি করতে পারে। অর্থাৎ নদীর জল পিছনে জমতে থাকে। জল, বরফ, কাদা ও পাথরের চাপ বেড়ে গিয়ে সেই অস্থায়ী ব্লকেজ ভেঙে গেলে একসঙ্গে বিপুল জলধারা নিচের দিকে ছুটে যায়। ফলে এটি আর সাধারণ বন্যা থাকে না, এটি হয়ে যায় ডেব্রিজ লেডেন ফ্ল্যাশ ফ্লাড। অর্থাৎ জলের সঙ্গে বিশাল পরিমাণ পাথর, কাদা, বরফ ও মাটি নেমে আসা অত্যন্ত দ্রুত গতির হরপাবান। ICIMODর হাইড্রোলজিক্যাল অবজারভেশন অনুযায়ী ত্রিশুলি নদীর গালছি এলাকায় জলস্তর প্রায় 30 মিনিটে 9 মিটার পর্যন্ত বেড়ে যেতে পারে। মালেখুতেও প্রায় একই সময়ে প্রায় 7 মিটার বৃদ্ধির তথ্য পাওয়া গেছে। এত দ্রুত জলস্তর বৃদ্ধির অর্থ হল মানুষের হাতে কার্যত পালানোর সময় ছিল না। এখানে বিষয়টি এখনও পুরোপুরি পরিষ্কার নয়। ঘটনার সময় নেপাল তিব্বত সীমান্ত অঞ্চলে একটি ম্যাগনিটিউড 4.4 আর্থকোয়েকের খবর পাওয়া যায়। প্রথম দিকে নেপালের কর্মকর্তারা সন্দেহ করেছিলেন এই ভূমিকম্প হয়তো গ্লেশিয়ারকে ট্রিগার করে থাকতে পারে, কিন্তু পরে US জিওলজিক্যাল সার্ভের তথ্য এবং অন্যান্য বিশ্লেষণে বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে। ICIMOD জানিয়েছে সেসমিক ইনস্ট্রুমেন্টে অস্বাভাবিক সিগন্যাল ধরা পড়েছে, কিন্তু সেই সেসমিক অ্যাক্টিভিটি অ্যাভালাঞ্চ ঘটিয়েছে এমন ক্যাজুয়াল লিঙ্ক এখনও প্রমাণিত হয়নি। অর্থাৎ এখনই বলা ঠিক হবে না ভূমিকম্পের কারণেই বন্যা হয়েছে, বরং বলা যায় ভূমিকম্প একটি সম্ভাব্য ট্রিগার হিসেবে তদন্তাধীন, কিন্তু এখনও নিশ্চিত নয়। বন্যার সঙ্গে কি অতিবৃষ্টির সম্পর্ক ছিল? এই ঘটনাতেও উত্তরটি গুরুত্বপূর্ণ।
সম্ভবত সরাসরি নয়, কারণ প্রাথমিক মেটেরোলজিক্যাল ডেটা অনুযায়ী রাসোয়া এলাকায় ঘটনার আগে এমন প্রবল বৃষ্টি হয়নি যা একা এই ধরনের বিপুল ফ্ল্যাশ ফ্লাড তৈরি করতে পারে। এই কারণেই বিজ্ঞানীদের নজর গেছে গ্লেশিয়ার কোল্যাপস, আইস রক অ্যাভালাঞ্চ এবং টেম্পোরারি ডেব্রিজ ড্যামের দিকে। এখানে একটু সাবধান হওয়া দরকার। প্রথম দিকে অনেক রিপোর্টে গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড বা GLOF এর সম্ভাবনার কথা বলা হয়েছিল, অর্থাৎ পাহাড়ের ওপরে গ্লেশিয়ারের সামনে বা পাশে তৈরি কোনো লেক হঠাৎ ভেঙে গেলে বিপুল জল নেমে আসতে পারে। কিন্তু বর্তমানে পাওয়া স্যাটেলাইট ইমেজারি এবং বিজ্ঞানের প্রাথমিক মূল্যায়ন আরও বেশি করে আইস রক অ্যাভালাঞ্চ, রিভার ব্লকেজ, সাডেন রিলিজের দিকে ইঙ্গিত করছে। তবে একটি গ্লেশিয়ার লেক বার্স্ট হয়েছিল কিনা সেটি এখনও তদন্তাধীন। নেপালের ডিপার্টমেন্ট অফ হাইড্রোলজি এবং মেটেরোলজিও বলছে বিষয়টি নিশ্চিত করতে আরও সময় লাগবে। তাই সংবাদে এখন সবচেয়ে নিরাপদ শব্দ হল সম্ভাব্য আইস রক অ্যাভালাঞ্চ এবং ডেব্রিজ ব্লকেজ ইনডিউসড ফ্ল্যাশ ফ্লাড। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই বিভিন্ন দাবি ছড়িয়েছে যে তিব্বতে চীনের ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন, রাস্তা, বসতি, হাইড্রোপাওয়ার অথবা গিরং পোর্টের নির্মাণ কাজ নাকি এই বন্যার কারণ। কিন্তু এই মুহূর্তে এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই যে চীন ইচ্ছাকৃতভাবে বা সরাসরি এই বন্যা ঘটিয়েছে। বরং ঘটনাস্থলের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। নেপালের ডিপার্টমেন্ট অফ হাইড্রোলজি এবং মেটেরোলজি জানিয়েছে তারা চীনের কর্তৃপক্ষের কাছ থেকে প্রি ইভেন্ট এবং পোস্ট ইভেন্ট স্যাটেলাইট ইমেজারি পেয়েছে। সেই ছবিতে প্রায় 20 কিলোমিটার আপস্ট্রিম এলাকায় আইসফল এবং নদী আটকে টেম্পোরারি ডেব্রিজ লেক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গেছে। অর্থাৎ চীন এই দুর্যোগের কারণ হিসেবে প্রমাণিত নয়, বরং চীনের স্যাটেলাইট ডেটা এই দুর্যোগের কারণ অনুসন্ধানে নেপালকে সাহায্য করছে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য। তবে কি চীনের ইনফ্রাস্ট্রাকচারের কোনো ভূমিকা একেবারেই নেই? এটাও এখনই বলা যাচ্ছে না, কারণ হিমালয়ান রিজিয়ন অত্যন্ত সংবেদনশীল। রাস্তা নির্মাণ, টানেল, হাইড্রোপাওয়ার প্রজেক্ট, হিল কাটিং, ব্লাস্টিং, নদীর গতিপথের পরিবর্তন, এসব কাজ পাহাড়ের স্লোপ স্টেবিলিটি এবং ডাউনস্ট্রিম রিস্কের ওপর প্রভাব ফেলতে পারে। কিছু সংবাদ মাধ্যম ও বিশ্লেষণে তিব্বতের নির্মাণ কাজ নিয়ে প্রশ্ন উঠেছে, তবে এগুলি এখনও অভিযোগ বা হাইপোথিসিস, প্রতিষ্ঠিত সায়েন্টিফিক ফাইন্ডিং নয়। তাই এখন পর্যন্ত প্রমাণের ভিত্তিতে 3টি বিষয় আলাদা করে দেখা উচিত। বরফ, অ্যাভালাঞ্চ এবং নদী ব্লকেজের সম্ভাবনা অত্যন্ত শক্তিশালী। দ্বিতীয়ত, ভূমিকম্প সেই অ্যাভালাঞ্চ ট্রিগার করেছিল কিনা। তৃতীয়ত, চীনের কনস্ট্রাকশন বা ইনফ্রাস্ট্রাকচার সরাসরি এই ফ্লাড সৃষ্টি করেছে কিনা। এটি মূলত একটি প্রাকৃতিক ক্যাসকেডিং ডিজাস্টার, তবে মানুষের কর্মকাণ্ড ও ক্লাইমেট চেঞ্জ ঝুঁকি বাড়িয়ে থাকতে পারে। এখানে প্রাকৃতিক বলতে শুধু বৃষ্টি বোঝালে ভুল হবে। এটি ছিল একটি মাল্টি হ্যাজার্ড ক্যাসকেড। গ্লেশিয়ার ইনস্টেবিলিটি, রক অ্যাভালাঞ্চ, রিভার ব্লকেজ, সাডেন রিলিজ, ফ্ল্যাশ ফ্লাড, ল্যান্ডস্লাইড, ইনফ্রাস্ট্রাকচার কোল্যাপস। এটাই হবে এই মুহূর্তে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ব্যাখ্যা। ICIMODও বলছে ক্লাইমেট চেঞ্জের কারণে গ্লেশিয়ার, স্নো, পার্মাফ্রস্ট এবং মাউন্টেন স্লোপস দ্রুত পরিবর্তিত হচ্ছে। তবে এই নির্দিষ্ট ঘটনায় ক্লাইমেট চেঞ্জ ঠিক কতটা ভূমিকা নিয়েছে তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। এখানেই সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী সতর্কবার্তা। 2023 সালে জাতিসংঘে সেক্রেটারি জেনারেল আন্টোনিও জানিয়েছিলেন মাত্র 3 দশকের কিছু বেশি সময়ে নেপাল তার প্রায় 1/3 আইস হারিয়েছে। আর নেপালের গ্লেশিয়ার মেল্টিং রেট আগের দশকের তুলনায় পরের দশকে প্রায় 65% দ্রুত হয়েছে বলে UN উল্লেখ করেছিল। এর অর্থ এই নয় যে ক্লাইমেট চেঞ্জই 26শে অগস্টের ফ্লাড ঘটিয়েছে, বরং ক্লাইমেট চেঞ্জ পাহাড়ের ক্রায়োস্ফিয়ারকে আরও অস্থিতিশীল করে তুলেছে এবং ভবিষ্যতে গ্লেশিয়ার কোল্যাপস, গ্লফ, ল্যান্ডস্লাইড ও অ্যাভালাঞ্চের ঝুঁকি বাড়তে পারে। এই অঞ্চলে 2025 সালের জুলাই মাসেও
ভোটেকোশি ল্যান্ডে রিভারে আকস্মিক ফ্লাড হয়েছিল। নেপালের ডিপার্টমেন্ট অফ হাইড্রোলজি এবং মেটেরোলজি তখন স্যাটেলাইট অ্যানালিসিসের ভিত্তিতে জানিয়েছিল যে একটি গ্লেশিয়ার লেক বাস্ট বা গ্লফ সেই বন্যার কারণ ছিল। সেই ঘটনায় গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মানুষও মারা গেছিল। অর্থাৎ 2026-এর ঘটনা সম্পূর্ণ বিচ্ছিন্ন নয়। একই ল্যান্ডস্কেপের মধ্যে বারবার ক্রায়োস্ফিয়ার রিলেটেড ফ্লাড হ্যাজার্ড দেখা যাচ্ছে। প্রথম বন্যার পরও বিপদ পুরোপুরি কাটেনি। ICIMOD জানিয়েছে আপস্ট্রিম এলাকায় এখনও একটি ব্লকেজ থাকার সম্ভাবনা রয়েছে। যদি সেখানে আবার জল জমে এবং ব্লকেজ ভেঙে যায় তাহলে দ্বিতীয় ফ্ল্যাশ ফ্লাড হতে পারে। এই কারণেই সীমান্তের কিছু এলাকায় ইভ্যাকুয়েশন এবং সতর্কতা জারি করা হয়েছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্রথম বন্যার পরে নদীর তলদেশে বিপুল পরিমাণ সেডিমেন্ট ও ডেব্রিজ জমে গেলে নদীর স্বাভাবিক ক্যাপাসিটিও কমে যেতে পারে। ফলে পরবর্তী ঢেউ আরও বিপজ্জনক হতে পারে। কারণ হিমালয় থেকে নেমে আসা নদীগুলি শেষ পর্যন্ত ভারতের সমতলে প্রবেশ করে। ভোটেকোশি, ত্রিশুলি এবং পরবর্তী নদীপ্রবাহ নেপালের দক্ষিণ দিকে এগিয়ে যায়। ফলে নেপালে আকস্মিক জলপ্রবাহের পর ভারতের বিহার ও উত্তরপ্রদেশের নদীগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে নেপাল থেকে নেমে আসা নদীগুলির ওয়াটার লেভেল দ্রুত বাড়লে উত্তর বিহারেও বিস্তীর্ণ এলাকা প্রবাহিত হতে পারে। রাসুয়া অঞ্চল শুধু স্থানীয় মানুষের বসতি নয়, এটি তিবেট ও কৈলাস মানসরোবরের দিকে যাতায়াতের গুরুত্বপূর্ণ রুট। এই সময়ে বহু বিদেশি পর্যটক ও পেলগ্রিমেজ ট্রাভেলার এই অঞ্চলে ছিলেন। এপির রিপোর্ট অনুযায়ী নিখোঁজের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি নাগরিক রয়েছে। ভারতের নাগরিকদের সংখ্যাও উল্লেখযোগ্য। ফলে এই দুর্যোগের প্রভাব শুধু নেপালের স্থানীয় অর্থনীতিতে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়তে পারে নেপাল ট্যুরিজম, ট্রেকিং, পিলগ্রিমেজ, বর্ডার ট্রেড, হাইড্রো পাওয়ার, লোকাল এমপ্লয়মেন্ট, ক্রস বর্ডার কানেক্টিভিটি সব ক্ষেত্রেই। এই মুহূর্তে চীনের ভূমিকা তিনভাবে দেখা যাচ্ছে। দুর্যোগের ভৌগোলিক অংশীদার। ঘটনাটি নেপাল টিবেট বর্ডার রিজনে হওয়ায় দুই দেশের ভূখণ্ড ও নদী ব্যবস্থা পরস্পরের সঙ্গে যুক্ত। নেপালের কর্তৃপক্ষ চীনের কাছ থেকে স্যাটেলাইট ইমেজরি পেয়েছে, যা অ্যাভালাঞ্চ ও রিভার ব্লকেজ বোঝায়। চীনও উদ্ধার কাজে অংশ নিয়েছে। রয়টার্স জানিয়েছে চীন 574 জন উদ্ধারকর্মী মোতায়েন করেছে। কিন্তু এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো অসম্ভব। নেপালের এই দুর্ঘটনা শুধুমাত্র একটি বন্যার গল্প নয়, এটি হিমালয়ের দ্রুত পরিবর্তনশীল পরিবেশের একটি ভয়াবহ সতর্কবার্তা। একটি গ্লেশিয়ার ভাঙল, পাথর ও বরফ নদী আটকালো, কয়েক মুহূর্তে একটি প্রাকৃতিক বাঁধ তৈরি হলো, তারপর সেই বাঁধ ভেঙে হাজার হাজার টন জল, ডেব্রিজ নিচে নেমে এলো এবং কয়েক মিনিটের মধ্যে একটি নদী পরিণত হল ধ্বংসের স্রোতে। আজ নেপাল বিপর্যস্ত। আগামী দিনে একই ধরনের ঘটনা তিব্বত, ভারত, ভুটান, পাকিস্তান বা বাংলাদেশের ডাউনস্ট্রিম রিভার সিস্টেমেও প্রভাব পড়তে পারে। তাই প্রশ্নটা শুধু নেপালে বন্যা কেন হলো নয়, আসল প্রশ্ন পরিবর্তিত হিমালয়ের জন্য আমরা কতটা প্রস্তুত। কারণ হিমালয়ের বরফ গলছে, পাহাড়ের স্লোপ বদলাচ্ছে, গ্লেশিয়ার রিট্রিট করছে এবং নদীর আচরণও পরিবর্তিত হচ্ছে। ইউএন ইতিমধ্যেই জানিয়েছে নেপাল গত 3 দশকের কিছু বেশি সময়ে প্রায় 1/3 আইস হারিয়েছে। এই পরিস্থিতিতে আগামী দিনের সমাধান শুধু বাঁধ বা রাস্তা নয়, প্রয়োজন রিয়েল টাইম স্যাটেলাইট মনিটরিং, গ্লেশিয়ার সার্ভিলেন্স, ক্রস বর্ডার ডেটা শেয়ারিং, রিভার সেন্সার্স, আর্লি ওয়ার্নিং সিস্টেমস এবং নেপাল, চায়না, ইন্ডিয়ার মধ্যে দ্রুত তথ্য বিনিময়। আর এই কারণেই নেপালের 2026-এর বন্যা হয়তো একটি দেশের দুর্যোগ হলেও এর শিক্ষা গোটা হিমালয় অঞ্চলের জন্য। এরকম আরও ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দ্য কেস স্টাডি উইথ সায়ন।